প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সঙ্গে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, বিশিষ্ট অর্থনীতিবিদ, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক এবং জাতিসংঘের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা, বাংলাদেশের অর্থনীতির বর্তমান বাস্তবতা এবং আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলতে চাই তার সাথে। স্বাগত এশিয়া পোস্টের আজকের আয়োজনে। কেমন আছেন? থ্যাংক ইউ, আছি ভালো। চট্টগ্রামে বড় হয়েছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েছেন, এরপরে কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাতিসংঘ, অনেক জায়গায় আপনার সময় কাটিয়েছেন কর্মজীবনে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কখন মনে হয়েছে আপনার কাছে? দুটো সময় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের এই সুযোগটা, অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জীবনে। আরেকটা হচ্ছে জাতিসংঘে কাজ করাটা। আর জাতিসংঘের প্রধান অর্থনীতিবিদ পুরো জাতিসংঘের না, এশিয়া প্যাসিফিক রিজনের প্রধান অর্থনীতিবিদ এবং প্রধান স্ট্যাটিস্টিশিয়ান। এই অঞ্চলটা হচ্ছে তুরস্ক থেকে শুরু করে অল অফ এশিয়া প্যাসিফিক স্মল আইল্যান্ডস, আরব রাষ্ট্রগুলি না, আরবদের জন্য আলাদা একটা কমিশন আছে। তো এই দুটো কাজে শিক্ষকতা তো এটা নর্মাল কাজ, মানে শিক্ষকতার বাইরে এই সুযোগগুলি তো রেয়ার সুযোগ। বিশেষ করে এই দেশ থেকে চলে গিয়েছি আমি 1978-এ, সেই দেশে আবার ফিরে এসে কিছু কাজ করতে পারা এবং সেখানে আমার যে জাতিসংঘের কাজ করার যে সুযোগ হয়েছিল, সেই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগাতে পারা, এটা ইটস এ রেয়ার অপরচুনিটি। দেশের বাইরে যখন প্রথমে গেছেন সেই সময়ের অভিজ্ঞতা কেমন ছিল? আমি দেশের বাইরে প্রথম যে 1974-এ আচ্ছা, নিউজিল্যান্ডে গিয়েছিলাম। আমার দেওয়া ওয়াজ এ কাইন্ড অফ এন অ্যারেঞ্জমেন্ট। স্বাধীনতা যুদ্ধে যেহেতু আমাদের এডুকেশন সেক্টর এফেক্টেড হয়েছে, তখন একটা ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি ছাত্ররা কিছু ফান্ড রেজ করে আমাদের দুজনকে নিয়ে গেল। তো সেই নিউজিল্যান্ড তো ধরেন এখনও মানে নো হেয়ার, সেই একদম রিমোট। তখন তার মোবাইল ফোনও ছিল না, অল্প বয়সে গিয়েছে। আই রিয়েলি বিকেম হোমসিক। মানে আমরা তো হোস্টেলে থাকতাম, সবসময় ওদের খাওয়া, আমাদের সে ভাত মাছ আর ওই ডালের অভাব। 2-2.5 মাস পরে আই জাস্ট কেম ব্যাক। আমার পক্ষে আর সম্ভব হয়নি, আমার ওই বন্ধু থেকে গেল। পরবর্তীতে যখন ক্যানাডায় গেলাম তখন উই আর ম্যাচিউর, তখন আমি এখান থেকে মাস্টার্স কমপ্লিট করে গিয়েছি, মাচ মোর ম্যাচিউর। এবং ওখানে লোকাল কিছু বাঙালি, বেশি না, কয়েকটা ফ্যামিলি ছিল। অবভিয়াসলি দ্যাট হেল্প, ওরা খুব হেল্পফুল ছিলেন এবং আমাদের ছাত্র সংখ্যাও আমরা ছিলাম বেশি। সে সময় থেকে টানা প্রায় 2 যুগের মতো আপনার দেশের বাইরে থাকার 2 যুগেরও বেশি, 2 যুগের বেশি হয়েছে এবং নানা জায়গায় যুক্ত হয়েছেন, কাজ করেছেন। এই 2 যুগের যে বেশি সময় আপনি ছিলেন, বাংলাদেশকে কিভাবে দেখতেন সেই সময়টা দেশের বাইরে থেকে? আমাদের বাংলাদেশে ফিরে আসার একটা সবসময় একটা ধারণা ছিল যে ফিরে যাব দেশে। আচ্ছা, এবং আমরা যখন বন্ধু বান্ধবরা, এই ক্যানাডার কথাই বলছি, যে বিভিন্ন আমাদের মধ্যে দাওয়াত হতো, এই আলোচনাটা প্রায় উঠতো দেশে যাবে কি যাবে না। আমি সবসময় যাওয়ার পক্ষে বলতাম। আমার এক বছরের সিনিয়র সাদিকুল ভাই, উনিও ক্যানাডায় আছেন এখনও, উনি আমাকে বলতেন তুমি প্রথম সবার আগে যাবে না। এটাই হলো আর কি। আমার যেহেতু আপনি অর্থনীতি নিয়ে কাজ করতেন, তো সেই জায়গায় অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কোন চোখে দেখতেন? বাংলাদেশকে আমরা যখন যাই, যখন বাংলাদেশ থেকে আমরা ফিরে, মানে when we were leaving বাংলাদেশকে একটা সম্ভাবনাময় দেশ মনে হয়েছিল। কিন্তু যেমন ধরেন, আমি একটা এক্সাম্পল দেই, আমরা যখন বাংলাদেশে ইউনিভার্সিটিতে ব্যাচেলার ডিগ্রি পড়ছি, আন্ডার গ্রাজুয়েট পড়ছি, তখন বাংলাদেশের সাথে আপনার আমাদের এই অঞ্চলে যে সমস্ত দেশ ভালো করেছে তাদের সাথে খুব একটা ডিফারেন্স ছিল না। এই যে আমি 74-এ যখন আমি নিউজিল্যান্ড যাই, আমার ফার্স্ট স্টপ হচ্ছিল আপনার সিঙ্গাপুর। আচ্ছা, তো সিঙ্গাপুর দেখলাম। তারপরে যখন ফিরে আসছি আমার স্টপ হচ্ছিল কেএল, কুয়ালালামপুর। আমার কিছু ডিফারেন্ট মনে হয়নি, মানে বরং বাংলাদেশকে, ঢাকাকে মোর ব্রাইট মনে হয়েছিল আমার। এটা তো দেশপ্রেমের জায়গা থেকে মনে হয়েছে না, ম্যাচের জায়গা না, এটা সঠিক। আচ্ছা, এবং
আমি যখন সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে চাকরি নিয়ে আসলাম 83-তে, তখন ওখানে আমাদের যারা আগে ব্যাচে জয়েন করেছেন তার মধ্যে একজন ছিলেন অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছেন, এবং উনি যখন অস্ট্রেলিয়াতে পিএইচডি শেষ করেন তখন ওনাকে অফার দেওয়া হয়েছিল ওখানে, উনি ইঞ্জিনিয়ারিং ছিলেন। তো উনি দেশে ফিরে আসছেন, তো ঠিক আছে আমি একটু সিঙ্গাপুরটা দেখে যাই, যেহেতু চাকরিটা তখন অফার হয়েছে। উনি আর ফিরে যান নাই। হি ফেল ঢাকা ওয়াজ বেটার দেন সিঙ্গাপুর, উনি নিজে গল্পটা করেছেন, এবং আরও 2-1 জন বলেছেন আমাদেরকে। পরে উইদিন নো টাইম, মানে ওই যে জিয়া রহমান সাহেব মারা গেলেন, ক্রু হলো, এই যে আনসার্টেনটির একটা সিচুয়েশন হলো, উনি পরে ওদেরকে চিঠি লিখলেন যে ভাই আমি আসতে চাই এখন। প্রায় 4 বছর পরে উনি দে অ্যাকসেপ্টেড হিম এন্ড হি ওয়েন্ট ব্যাক। সো ইট ওয়াজ নট দেশপ্রেমের দিক থেকে যে দেশকে ভালোবাসবো, আচ্ছা, ইট ওয়াজ রিয়েলি। একটু আগে বলছিলেন যে বারবারই দেশে আসবো এরকম মনে হচ্ছিল, বারবার প্ল্যান হ্যাঁ, করছিলেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আপনাকে আমন্ত্রণ করলো দেশে এসে দায়িত্ব নেওয়ার জন্য, জি, সেই সময়টা কি আপনার জন্য এটা দেশে আসার একটা সুযোগ মনে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। নাকি আপনি যে সেখানে তো একটা স্থিত জীবন যাপন করতেন, এটা চ্যালেঞ্জিং মনে হয়েছে কিনা? না, আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়নি, কারণ আমি বাংলাদেশের সাথে সবসময় কানেক্টেড ছিলাম। বিদেশে থাকলেও আমরা ঘন ঘন দেশে এসেছি, পরিবার নিয়ে এসেছি। এখন কম হয় আসা পরিবারের, কারণ ওরা তখন বড় হয়ে গেছে, তাদের নিজস্ব লাইফ আছে। আমরা আনটিল লেট 90s অলমোস্ট এভরি ইয়ার এসেছি আমরা, আচ্ছা, পুরো ফ্যামিলি নিয়ে এসেছি। দেশের সাথে এটা কখনো বিচ্ছিন্ন হয়নি সম্পর্ক, কখনো বিচ্ছিন্ন হয়নি। সেই জন্য ইট ওয়াজ ভেরি ইজি ট্রানজিশন। আচ্ছা, আপনি তো দেশের বাইরে ছিলেন, নানা রকম নীতি নৈতিকতা নিয়ে কথা বলেছেন, লিখেছেন। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের বাইরে থেকে বলা এবং রাষ্ট্রের ভেতরে থেকে নিজে উপলব্ধি করা, নিজে বলা, দুইটার মধ্যে কোনো পার্থক্য দেখেছেন? না, অবশ্যই পার্থক্য আছে। রাষ্ট্রের ভিতরে আমার ওই জিনিসটা আমার জন্য অতটুকু সারপ্রাইজ হয়নি, বিকজ আমি ইউএনএ থাকতে আমার কাজই ছিল বিভিন্ন সরকারের সাথে ইন্টারেক্ট করা, পলিসি লেভেলে করা। কিছু একটা আমার একটা ধারণা ছিল। যেমন ধরেন, আমি যখন ইন্দোনেশিয়াতে ক্রাইসিস হয়, মানে আমার একটা স্পেশালাইজেশন হচ্ছে ক্রাইসিস ম্যানেজিং দি ক্রাইসিস ইকোনমি। ইন্দোনেশিয়াতে যখন 97-98 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমি তখন ইন্দোনেশিয়াতে ছিলাম, মানে আমাকে ওরা ইউএন থেকে ইন্দোনেশিয়া পাঠিয়েছিল। আচ্ছা, তো আই হ্যাড সাম এক্সপিরিয়েন্স অফ দি হাউ দি গভর্নমেন্ট রানস। এখানে যেটা যে যে জিনিসটা ধাক্কাটা লেগেছিল সেটা হচ্ছে আপনার ব্যুরোক্রেসি পৃথিবীর সব দেশে রক্ষণশীল হয়, এটা বাই নেচার। এটা ওদেরকে ওরা তো নীতি মালার মধ্যেই। আর যখন এরকম একটা বড় রকমের চেঞ্জ হয় তখন নীতি ভাঙার সময়টা, এই ক্ল্যাশটা কিন্তু হয়, এটা কোনো নাথিং নিউ। তবে এখানে রেসিস্ট্যান্সটা আরও একটু বেশি হয়েছে, যেমন আমি তো ইন্দোনেশিয়াতে দেখেছি, যেটা বললাম। আচ্ছা, আমি যদি নির্দিষ্ট করে একটা বিষয় জানতে চাই যে আপনি যখন দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরে আপনি যেহেতু অর্থনীতি নিয়ে কাজ করেছেন, এমন কোনো বিষয় দেখেছেন কিনা যেটা অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আপনাকে বিস্মিত করে তুলেছে? প্রথম যে ধাক্কাতেই বিস্মিত যেটা করে সেটা হচ্ছে আমাদের এখানে ইকোনমিক পলিসি যেগুলি করা হয়, এখানে সবচেয়ে বড় 3টে জিনিস আপনার দরকার। কোঅর্ডিনেশন দরকার, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগের মধ্যে। দেয়ার ওয়াজ কমপ্লিট ল্যাক অফ কোঅর্ডিনেশন। এখানে কোনো কোঅর্ডিনেশন মেকানিজম নেই। ওই যে একনাকে যে মিটিংটা হয়, এটা একটা ফাইনাল স্টেজে গিয়ে মিটিংটা হয়, ওখানে অলরেডি একটা কমপ্লিট প্রজেক্ট যায়, 2-1 জন হয়তো একটু প্রশ্ন করে, আর যে মিনিস্ট্রি থেকে আসে ওরা তো ফোর্সফুলি ওদের পক্ষে বলে, অন্যরা 2-1টা প্রশ্ন করে ছেড়ে দেওয়া। এই কোঅর্ডিনেশনটা নাই। এটা আমরা ব্যক্তিগত জীবনে আমরা ছোটোবেলা থেকেই দেখেছি। রাস্তাটা ঠিক করে গেল, পরের দিন ওয়াসা এসে কেটে নিয়ে গেল। তবে ওয়াসার সাথে যারা রাস্তা করছে তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, কখন রাস্তা কাটবে কখন। দ্বিতীয় যেটা সমস্যা হচ্ছে আপনার কোহিশন নাই আপনার। এই যে যখন আপনি পলিসি করবেন, প্রত্যেক পলিসির সাইড এফেক্ট আছে, নেগেটিভ পজিটিভ। নিশ্চয়ই। এগুলি অ্যানালাইসিস করার এখানে সিস্টেম নাই। সেটা হচ্ছে আপনার
শুধু নেগেটিভ এফেক্ট হয় না, পজিটিভ এফেক্টও হয়, যেটাকে আমরা সিনার্জি বলি, একটা আরেকটাকে সাহায্য করে। যেমন আপনার হেলথ সেক্টর ভালো হয়, সেটা এডুকেশন আউটকামে ভালো এর হয়। মধ্যে আপনি বিস্মিত হয়েছেন সবচেয়ে কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি? যে এইটার থেকে আসছে, এখন এটার এন্ডটা বলি যে থার্ডটা হচ্ছে আপনার এগুলিকে ইন্টিগ্রেশন করতে হয়। আপনি যখন অ্যানালিসিস করলেন করে এক জায়গায় আনতে হয়, এটার কোনো মেকানিজম নাই। আচ্ছা। এই মেকানিজম না থাকার কারণে আমাদের এখানে পলিসিগুলি ডিটারমিন করতেছে বিদেশিরা। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, আমাদের যে ন্যাশনাল লজিস্টিক পলিসি এডিবি করে দিয়েছে, আমার যে এনার্জি সিকিউরিটি পলিসি জাইকা করে দিয়েছে, এরকম হাজারটা পলিসি আপনি পাবেন। আপনাকে এক্সাম্পল এখন বলতে পারেন ওরা তো দেশীয় কনসালটেন্টকে দিয়ে করে গেছে, ওরা পয়সা দিয়েছে ঠিক। আচ্ছা, আপনি তো ওই সময় দায়িত্ব ছিলেন, দায়িত্বের আগে তো নানা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, হয়তো রাষ্ট্রের দায়িত্বের বাইরে থেকে অনেক সমালোচনাও করা যায়। যেসব বিষয় নিয়ে আপনার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো আসলে সমাধান করা সম্ভব, আমি যদি কখনো দায়িত্বে আসতাম এই বিষয়গুলো নিয়ে কাজ করতাম, যখন আপনি দায়িত্বে এসেছেন আসার পরে বদলাতে পেরেছেন কিছু? না, পারিনি। এই যে এটা বলেন ব্যুরোক্রেটিক রেসিস্টেন্সের কথাটা এখানে বলছি আমি। এবং এখানে আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে একটা ডিভিশন আছে, এটার নাম হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন। অরিজিনালি এটা ছিল এক্সটার্নাল রিসোর্স ডিভিশন। স্বাধীনতার পর আপনার আমাদের রিসোর্সের অভাব ছিল, স্বাভাবিকভাবে আমাদের তখন এক্সটার্নাল রিসোর্স ডিপেন্ডেন্স ছিল। কিন্তু এখন এটার নাম হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন। কিন্তু তারা এখনও কিন্তু এই আগের কাজগুলোই করছে। আপনি বদলাতে পারলেন না কেন আপনার? বিকজ এই যে বললাম, যেহেতু আমাদের তো স্থায়িত্ব নাই, ওরা তো জানে। আমার কথা শুনতে হবে কেন? ঠিক আছে স্যার, ওরা করবো না বলে নাই, আমরা একটা কমিটি করে দিয়েছি, আমরা দেখছি, আমরা পর্যালোচনা করে দেখছি। পর্যালোচনা করতে করতে তো আমরা নাই। আমরা যখন সরকারটা গঠন করি, এখন অনেক সময় বলা হচ্ছে আপনার এটা করেন না, এটা করেন না কেন? আপনি যখন একটা সরকারের নাম দেন ইন্টারিম, ইন হাইন্ডসাইট, আমি ছিলাম না এখানে, দি ভেরি ফ্যাক্ট ওয়ার্ড ইন্টারিম আপনি ইউজ করেছেন, আপনার কথা কি শুনবে? বলে যে আমার কেন ফরেন ইনভেস্টমেন্ট আসছে না কেন? তখন ওরা সবাই মনে করছে এটা ইন্টারিম, এটার স্থায়িত্ব নেই, আমি কেন যাবো? আমি তো যাবো 20 বছরের জন্য। আচ্ছা, ব্যাপারটা বুঝছেন? আমাদের গলদটা কোথায় হয়েছে? শুরুতেই গলদ। আপনি সিরিয়ার যখন ওই একই রকম বিপ্লব হলো, ও এসে বলছে আমি 5 বছর থাকবো, কারণ যেই ধ্বংস করে দিয়ে গেছে, আমাকে এটা 5 বছর কমে আমি এটা ইয়ে করতে পারবো। মানে আরো সময় পেলে আপনারা তখন কিছু বদলাতে আমি পারতেন। এখানে সরকার গঠনই হয়নি, আচ্ছা, আমি তখন ইলেকশন চাচ্ছি, তাই না? আমি সমাবেশ করে, আমি শো ডাউন করে যে আমাকে ইলেকশন দেন। কিসের উপর ইলেকশন দেবেন? আমার তো কোনো ইনস্টিটিউশন নেই। আমরা বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছেন, প্রত্যেক ইনস্টিটিউশন খালি হয়ে গেছে, আপনার ইলেকশন কমিশন নাই। আমি বলছি আমাকে ইলেকশন দেন এখনই। তবে কিসের উপর ইলেকশন দেবেন? আমি কি রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছি সেখানে? এই প্রশ্নটা আসে না কেন? আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে ভুয়া তথ্যের ভিত্তিতে এলডিসি উত্তরণের আবেদন করা হয়েছিল, এরকম একটা। না, আমি বলিনি সেটা। আচ্ছা, আমি বলেছি যেটা, যে ভুয়া তথ্য যদিও দেয় কিংবা এটাকে আপনি শুদ্ধও করেন, আচ্ছা, আবার এটাকে যদি আপনি রিভাইজ ব্যাক করেন, এতেও কিন্তু বাংলাদেশ উত্তরণের জন্য। এটা কোন তথ্যগুলোর কথা ছিল আসলে? যেগুলো আছে মনে করেন আমরা জিডিপি পার ক্যাপিটা, একটা সিম্পলি আচ্ছা, আমরা হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স, আমাদের যে হিউম্যান ক্যাপিটালে যে আছে, আমাদের এডুকেশন, এটা স্কিল লেভেল, আর হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি। আমাদের এগুলি এই 3টে ইন্ডেক্সের বেসিসে ইউএন ডিসাইড করে। এই তথ্যগুলোর যে আসছে আপনার বাংলাদেশের যে পরিসংখ্যানগুলো হয়, যে পরিসংখ্যান থেকে তথ্যগুলো আসে, কতটা নির্ভর করা যায় আপনার কাছে মনে হয়? আপনি শুনেন, যখন এই যে কোনো তথ্য যখন ইউএনএ যায়, তখন একটা রাষ্ট্র পাঠায় মেম্বার স্টেট, ইউএন হ্যাজ গট নো রাইট টু কোয়েশ্চেন দোজ ডেটা। এটা ইউএন, কারণ ইউএন ইজ বডি অফ দ্য মেম্বার স্টেটস। মেম্বার স্টেটস আর সভরেন। তো মেম্বার স্টেট যে তথ্য দিবে, ইউএন সেই তথ্যের বেসিসে কাজ করবে। ব্যাপারটা বুঝছেন? এখানে এটা কতটুকু নির্ভরশীল, এটা আপনি প্রাইভেটলি জিজ্ঞেস করতে পারেন, কিংবা প্রাইভেটলি আপনার কাছে ইয়ে থাকতে পারে রিজার্ভেশন। অফিসিয়ালি আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমরা ডেটা কালেক্ট করতাম, সরকার মানে মেম্বার স্টেট আমাদেরকে ইয়ে দিত। ইউএনের মধ্যে কিছু এজেন্সি আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি ডাটা কালেক্ট করে, যেমন ইউনিসেফ আছে, যেমন আছে WHO। এগুলিও কিন্তু প্রাইমারি সোর্স কিন্তু মেম্বার স্টেট পাঠায়। এরা কিন্তু একটা অ্যাসোসিয়েশন অফ দ্য মেম্বার্স। তো মেম্বার্স যদি বলে যে এটাই আমার ডেটা, আমি কোন বেসিস, ওরা যেগুলি
নিজেরা করে ডাটা কালেক্ট করে, ওগুলি কিন্তু অফিসিয়ালি ওরা পাবলিশ করে না তেমন, জাস্ট টু ভেরিফাই করে, এটা করে একটু কিছু একটু ধারণার জন্য করে। কিন্তু যে ডেটাগুলি আপনারা দেখেন ইউএনের ওয়েবসাইটে যে ডাটাগুলি আসে অথবা IMF-এর ইয়েতে যে ডাটাগুলি আসে, দে আর নট কালেক্টেড বাই দেম, দিস আর অল সাপ্লাইড বাই দি মেম্বার স্টেটস। এটা কিন্তু অনেকে মনে করে যে এটা IMF থেকে আসছে বলে, এটা ADB থেকে এসেছে বলে এটা মোর রিলায়েবল। নো। আচ্ছা, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে 1971 সালের যে মাথাপিছু আয়ের হিসাবটা ছিল, সেই ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশ ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়ার চেয়েও এগিয়ে ছিল সেই সময়টাতে। জি। অথচ এখন ভিয়েতনাম দক্ষিণ কোরিয়া অনেক এগিয়ে গেছে, জি। বাংলাদেশ পিছিয়ে কেন? এটার জন্য দুই তিনটে কারণ, রিলেটেড কারণ। একটা হচ্ছে আমরা যে LDC-তে জয়েন করা, এটা আমাদের জন্য আমি মনে করি এটা ইন হাইন্ডসাইট, কারণ ভিয়েতনাম তো আরও করতে পারতো, ওরা করতে পারতো, ওরা করে নাই। তো আমরা যখন LDC-তে জয়েন করলাম, আমরা একটা 8 মেন্টালিটি আমাদের গ্রো করলো, যে আমাদের 8 লাগবে। 8 ওদেরও লেগেছিল, কিন্তু ওদের যেমন মনে করুন 19 ফ্রম এই আপনার 14 আর্লি 50s থেকে যদি আপনি ধরেন আনটিল 78, 79, সাউথ কোরিয়া রিসিভড অ্যাজ মাচ US aid অ্যাজ হোল অফ আফ্রিকা। পুরো আফ্রিকাতে US যত এইড দিয়েছে সে পরিমাণ এইড ওই পিরিয়ডে সাউথ কোরিয়াকে দিয়েছে, হিউজ অ্যামাউন্ট অফ এইড। কিন্তু ওরা পলিসি ইন্ডিপেন্ডেন্স ছাড়ে নাই। আচ্ছা, আপনার দেশে টাকা নিব, কিন্তু আমার কাজ আমি করব। আর বাংলাদেশ ওদের ওই যে বললাম, আপনাকে দুটো উদাহরণ তো দিলামই। আমরা কিন্তু বেশি এইট আনি না, রাফলি অ্যাবাউট 1% অফ GDP ইজ এইট। এখন প্রথম থেকে ছিল, কিন্তু আমি ওই মেন্টালিটি থেকে বের হতে পারছি না। আমরা যে ওদের কলোনি ছিলাম, ওই যে পিনাকি যে বলে যে ইংরেজিতে বলেছে, নিশ্চয়ই ভালো, ঠিকই তো বলেছে, আমাদের ওই মেন্টালিটি রয়ে গেছে। ওনারা যেটা বলতে সেটা ঠিক হতো। আচ্ছা, জিডিপির কথা যেটা বলেন যে বাংলাদেশে এখনো যে কর আদায় করা হয়, এটা জিডিপির তুলনায় অনেক কম। বিকজ আপনি সহজে টাকা পাচ্ছেন লোন নিয়ে, আচ্ছা, আপনি কেন কষ্ট করে টাকা তুলবেন? এটার আসলে ব্যর্থতাটা কি, মানে প্রশাসনিক ব্যর্থতা নাকি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার? এগুলি অনেক রকম কারণ আছে, হ্যাঁ। কিন্তু প্রথম কারণ হচ্ছে আপনি যে কোনো কারণে ট্যাক্স আদায় করা সহজ কাজ না। সরকারের জন্য সহজ পন্থাটা কোনটা? কাউকে আমরা অসুখী করলেন না, কাউকে ইয়ে করলেন না। যদি আমরা টাকা আসতে থাকে এইভাবে ফরেন সাইড থেকে, আমরা বাজেট যদি ম্যাক্সিমাম ওদের মনে করেন যে ওদের টাকা দিয়ে আপনি বাজেট চালাবেন, তাহলে আপনার হার্ড ডিসিশন আপনি নিতে পারবেন না। আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের দেশে যেটা রিলেটেড আমি বললাম, সেটা হচ্ছে ট্রাস্ট নেই, মানুষের ট্রাস্ট নেই, মানুষের সাথে জনগণের সাথে সরকারের ট্রাস্ট নেই, বিশ্বস্ততার অভাব। এখন বিশ্বস্ত নাই বলে আমি ট্যাক্স দিই না। টাকাটা কোথায় যাচ্ছে আমি জানি না, অথচ ট্যাক্স ইজ এ প্রাইস ফর ইউর সিটিজেনশিপ। তার মানে এটা রাজনৈতিক বিষয়ে অনেকটা। এখন এই ট্রাস্ট না থাকাতে আমি কি করছি, আমার এই দেশে আমার টাকা রাখছি না, আমি আমার ট্যালেন্ট এখানে থাকছে না, আচ্ছা, আর বাইরে চলে যাচ্ছে। তাহলে এই যে ট্রাস্ট, এটাকে আমি বলছি ইলিটিস্ট টেক। আমি যারা সমাজের জন্য নেতৃস্থানীয় ব্যক্তি হতে পারে, সমাজের শিক্ষিত লোক হতে পারে, শিক্ষক হতে পারে, আমি দেখেন সবাই কিন্তু এখন বিদেশে একটা পাসপোর্ট। আপনি যে বিশ্বস্ততার কথা বললেন, এটা সাধারণ মানুষের কথা হয়তো বলছেন, কিন্তু আরেকটা বিষয় কিন্তু দেখা যায় যে যারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন, তাদের সাথে তো বিশ্বস্ততার কোনো বিষয় থাকার কথা না, কিন্তু তারাও কিন্তু অনেক কর ফাঁকি দেয়, যেটা বোঝা যায় যে নানা কৌশল করে তারা করটা ফাঁকি দেয়। পৃথিবীর সব দেশে ব্যবসায়ীরা কর, কিন্তু সেটা আদায়ের কোনো উপায় আছে কিনা? বাংলাদেশ তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীর সব দেশে ট্যাক্স ইভিশন অ্যান্ড ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ এ কমন ফ্যাক্টর। আচ্ছা, আপনার রাষ্ট্রীয় ক্ষমতা যদি না থাকে সেখানে রাষ্ট্রের ক্ষমতার কারণে ওরা কিন্তু ট্যাক্স দেয়। ট্যাক্স নিয়ে পৃথিবীর সব দেশে আন্দোলন হয়েছে। আচ্ছা, এবং এই যে বললাম, আপনি যদি US-এর এই যে আয়ের ইন্টারনাল রেভিনিউ এজেন্সির অফিসে যান, বিরাট করে লেখা আছে উপরে, ট্যাক্স ইজ দি প্রাইস অফ সিটিজেনশিপ। এটার কারণ হচ্ছিল কেউ এটা কেস গিয়েছিল হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, যে ট্যাক্স দেবো না আমরা। ওই রাইতে লেখা ছিল যে ট্যাক্স ইজ দ্য প্রাইস ইউ পে ফর ইউর সিটিজেনশিপ। এবং যখন স্টেট সার্ভিসগুলি দিতে পারে ওই ট্যাক্সের কারণে, তখন বিশ্বস্ততা ক্রিয়েট করে। আর আমাদের এখানে যারা ব্যবসায়ীরা বললাম যেহেতু আপনি এই দেশে থাকবেন না, আপনি জানেন, আপনার ছেলে মেয়েকে আপনি পাঠিয়ে দিয়েছেন,
কেন থাকছেন না? আপনি ওভার দি ইয়ার্স এই ট্রাস্টটা আমরা গ্রো করতে পারিনি, এবং এটা একদিনে যায়নি, ওভার দি ইয়ার্স গিয়েছে। আপনি যখন এখানে গুণীর সমাধান করেন না, তখন সে চলে যায় এখান থেকে। এটা ল্যাক অফ ট্রাস্ট। আচ্ছা, আপনি বৈদেশিক ঋণের কথা বলছিলেন। একদিকে যেমন বৈদেশিক ঋণ বাংলাদেশে যত সময় যাচ্ছে বাড়ছে, আবার IMF এর যে সংস্কার সেটাও চলছে। এই দুইটার ভারসাম্য আসলে টেকসই কেমন মনে হয়? শুনেন, IMF, আমাদের প্রথম কথা হচ্ছে লোন নেওয়া, ঋণ নেওয়া, এটা নীতিগতভাবে কোনো খারাপ কাজ না। আচ্ছা, খারাপ কাজ হয় যখন আপনি এটাকে প্রপারলি ইউজ করেন না। রাইট। কারণ আপনি যে কোনো ব্যবসা দেখেন, যে কোনো ইনভেস্টমেন্ট দেখেন, কোনো না কোনো জায়গা থেকে সে লোন নিয়ে যায়। যখন আপনি নিজের টাকা দিয়ে করেন, এটা একটা ছোটো আকারে থাকে, আত্মীয় স্বজন সবার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা দোকান খুললেন, ওইটা ওই পর্যন্তই থাকবে। যখন এক্সপানশন করতে থাকবেন, তখন আপনার নিজের টাকা কিংবা আত্মীয় স্বজনের থেকে যে টাকাটা আনা হয়, ইটস নট এনাফ। So you have to borrow. So borrowing is not the issue. Issue হচ্ছে where you are spending this. আপনি বড় করে টাকা এনে আপনি বেতন দেন। যেমন আমাদের দেশে যে এখন একটা এই যে বাংলাদেশ ব্যাংক, এই সরকার আসার পরেই প্রথম করলেন কি, যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে বেতন দেওয়ার জন্য ব্যাংক থেকে লোন নিতে পারবে। ইটস এগেইনস্ট সিম্পল ইকোনমিক প্রিন্সিপাল। আপনার যদি রেগুলার বেতন দিতে না পারেন, চলমান খরচা যদি আপনি দিতে না পারেন, ওই ব্যবসায় আপনি টিকতে পারবেন না। আপনি কতদিন ধরে লোন দেবেন? আপনি আমি বিজনেসটা এক্সপ্যানশন করবো, নতুন মেশিন কিনবো, ওটার প্রোডাক্টিভিটি হবে, ওই প্রোডাক্টিভিটি দিয়ে আমি লোন ইভেন্চুয়ালি শোধ করতে পারবো। আমার এখানে প্রবলেম তো হচ্ছে এটা, আমি ভর্তুকি নিচ্ছি সরকারের কাছ থেকে, 16,500 কোটি টাকা ভর্তুকি পেয়েছে বিভিন্নভাবে, কিছু ট্যাক্স কম দিয়ে, কিছুটা সরাসরি। তারপরে আমরা আবার ব্যাংক থেকে লোন নিচ্ছেন, তারপরে আপনি বলতেছেন আমি এটা দিয়ে আমি ওয়ার্কারদের বেতন দিচ্ছি, তাহলে আপনার রেভিনিউ যে আপনি আর্ন করছে, এটা যাচ্ছে কোথায়? কিন্তু একটা কথা কি, এই যে ঋণ খেলাপির বিষয়টাও এখানে নিশ্চয়ই আসবে। তাহলে বাংলাদেশের ঋণ খেলাপি এবং এই যে শাসন সংকট যে বিষয়গুলো, এগুলো সমাধানের জন্য অনেক সময় কিন্তু অনেক রকম উদ্যোগ প্রত্যেকটা সরকারই নিয়েছে, কিন্তু বাস্তবে এই উদ্যোগগুলো কি কোনো কাজে আসছে মনে হয় আপনার কাছে? না, এগুলি আপনি উদ্যোগ কাগজে কলমে নিচ্ছেন। আচ্ছা, কাগজে কলমে নিচ্ছেন। আপনি তো এটার জন্য যে কাজটা করা দরকার, সেই কাজটা তো আপনি করছেন না, তাই না? আপনি এবং আপনি যে উদ্যোগগুলি নিয়েছেন কীভাবে, এখন যে হারে আমাদের ঋণ খেলাপি পৃথিবীর সব দেশে হয়, আমাদের যে স্কেল ইজ আনপ্রেসিডেন্টেড। আপনি কোনো ডিলিজেন্স নাই, আপনি লোন দিয়ে দিচ্ছেন, এবং এগুলো সব ইন্টারনাল ইনসাইডার ট্রেড। আপনি একটা প্রবাদ আছে, হাউ ডু ইউ রব দি ব্যাংক। অর্থাৎ এই উদ্যোগগুলো আসলে কাগজে কলমেই থাকে, বাস্তবে হয় না, এই কারণে কোনো কাজে আসে না। আপনার একটা ওই যে বইটা বললাম যে আপনার একটা প্রবাদ আছে ইংরেজিতে, হাউ ডু ইউ রব দি ব্যাংক। আপনি ব্যাংক কীভাবে ডাকাতি করতে পারবেন? আনসার হচ্ছে ইউ ওন দি ব্যাংক। আমাদের দেশে এই যে আপনি ব্যাংক রবারি হয়েছে, ওনারাই করেছে রবারি। আচ্ছা, এখন বলতে পারেন তাহলে কিভাবে চললো এই সরকার? মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গিয়েছিল যে এই সরকার টিকবে, অথচ এই সরকার যতদিন টিকবে ততদিন ব্যাংক থেকে টাকা চাইবে, টাকা দেবে। কে লুট করলো, কে নিয়ে গেলো, এটা আমার টাকা আমি ব্যাংক থেকে পেলে তো হলো। সেই জন্য এখানে স্লোগান উঠেছে, শেখ হাসিনার সরকার দরকার বারবার। কারণ এটা হচ্ছে লিঙ্ক। আপনি যখন এস্টাবলিশ করতে পারবেন এই সরকার আরও টিকবে, আরও টিকবে, তখন আপনি তো সিকিউর ফিল করছেন। আপনি যখন দেখবেন যে এখানে নড়বড় হচ্ছে, তখন এই মানুষ প্যানিক করতো। আচ্ছা, অর্থ পাচার নিয়ে যদি বলি, যে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচারের বিষয়টা বেশ আলোচিত, সব সরকারের সময় অর্থ পাচার হচ্ছে, যারা করে তারা সবসময় অর্থ পাচার করে। এইটা রোধ করা যায় না কেন? এখানে কি আইনগত কোনো জটিলতা আছে, নাকি আসলে রাজনৈতিক কোনো বিষয় আছে? শুনেন, আপনি আইন করে পারবেন না। আচ্ছা, আমি আপনাকে উদাহরণ দিই। এই যে আমরা টেকনিক্যাল টার্মিনোলজি বলি ক্যাপিটাল কন্ট্রোল, ম্যাক্সিমাম আপনার ডেভেলপিং কান্ট্রিজে এটা বিশেষ করে আপনার যখন সোশ্যালিস্ট সিস্টেম ছিল, ক্যাপিটাল কন্ট্রোল ছিল একটা, মানে আমার দেশ থেকে আপনি টাকা নিতে পারবেন না উইদাউট সরকারি পারমিশন। আমি মনে আছে, আমি যখন নিউজিল্যান্ড গেলাম 74-এ, আমাকে 5 পাউন্ড নিতে দিল, 5 পাউন্ডস অনলি। সেটা বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিয়ে এটা আবার এয়ারপোর্টে দেখতে কত টাকা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, Indonesia was one of the first countries in the late 60s they would remove the capital control, capital mobility. এই যে ইন্দোনেশিয়াতে
ক্যাপিটাল কন্ট্রোল তুলে দেওয়ার পর অস্ত্র এই আপনার অর্থ পাচার হয়নি। সবাই মনে করেছিল যে ইন্দোনেশিয়ার ধস হবে, সমস্ত টাকা চলে যাবে। হয়নি কেন? বিকজ দে হ্যাড দ্য ট্রাস্ট ইন দ্য কান্ট্রি। আমার এখানে কান্ট্রিতে ট্রাস্ট নেই, আপনি লোকাল সিস্টেমের উপর ট্রাস্ট নেই। আপনার শেখ সাহেবের একটা সিম্পল অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, উনি এটা লন্ডনে গিয়ে করেছেন। আপনি কী সিগন্যাল দিলেন যে আপনি এখানকার পিজিকে ট্রাস্ট করেন? সো দিস আর কিউমুলেটিভ এফেক্ট। সুয়ার্ত তো যায়নি চিকিৎসা করার জন্য, থাইল্যান্ডের রাজা তো যায়নি চিকিৎসা করার জন্য, ওদেরও তো হাসপাতাল ব্যবস্থা আমাদের মতোই ছিল, তাই না? কি তাহলে ওরা নিজেদেরটাকে ডেভেলপ করেছে, যেহেতু সে জানে আমার চিকিৎসা এখানে করতে হবে, আমার ছেলে মেয়ের চিকিৎসা এখানে করতে হবে। আপনি জানেন আমরা যখন এখানে 70s এবং 60s মালয়েশিয়া থেকে এখানে ছাত্ররা আসতো, নেপাল থেকে ছাত্ররা আসতো এখানে মেডিকেল পড়ার জন্য। হ্যাঁ, আর এখন আমরা ওখানে যাই চিকিৎসার জন্য। এটা কী করে উল্টে গেল? দে ডেভেলপ দেয়ার সিস্টেম। যখন তারা দেখলো যে আমাদের লাগবে, আর আমাদের একটা সিস্টেম যেটা আমরা ভেঙে ফেলেছি, কারণ আমি এটাকে ট্রাস্ট করিনি। দ্যাট এক্সপিরিয়েন্স এভরিথিং। এখনো কিন্তু অনেক দেশ থেকে বাংলাদেশে পড়াশোনা, মেডিকেল পড়াশোনার জন্য আসে, কিন্তু আবার আমরা চিকিৎসা নেওয়ার জন্য ঠিকই যাই। এখন যারা আসছে এরা কিন্তু মেডিকেল পড়াশোনার জন্য আসছে না, ওরা একটা কাগজ কিনতে আসতেছে। এরা এখন ধনীদের ছেলে মেয়ে। আমাদের এখানে যে সমস্ত মেডিকেল যে কলেজগুলি আছে, ভুরি ভুরি মেডিকেল কলেজ হয়েছে, আমরা শিক্ষক কোথায়? আমাদের ইউনিভার্সিটিগুলি পাড়ায় পাড়ায় ইউনিভার্সিটি হয়েছে, শিক্ষক কোথায়? আমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং কই? তো এখানেও আসছে না, বাইরের ছাত্রতা আসছে, কারণ তার একটা কাগজ দরকার, তাই না? আগে তো ওরা রিয়েলি শিখতে এসেছিল এবং আমরা তাদেরকে রিয়েলি শিখিয়েছিলাম, আমরাও শিখেছিলাম। তো সেটা ট্রাস্টটা তো ভেঙে গেছে। তাহলে আইন করে যেটা বলছিলাম, আইন করে এটা পারবেন না, আচ্ছা, কারণ আইনের ফাঁক পাবেন। আমাদের দেশে তো আইন আছে, আপনি টাকা পাচারের গেছে আইন আছে তো। আপনি ঢাকা এয়ারপোর্টে কি আপনি চেক করছেন না, $5,000 বেশি নিতে গেলে আপনাকে নিতে দেবে না, কিন্তু আপনি ব্রিফ কেস করে পুরো টাকা নিয়ে যাচ্ছে। তো এগুলি আইন করে হবে না। আপনি ইউ হ্যাভ টু ক্রিয়েট দি ট্রাস্ট। সেই ট্রাস্ট বিল্ড করার জন্য আমরা যে সমস্ত ইনস্টিটিউশন করা দরকার, আপনার বিচার বিভাগের স্বাধীনতা, আপনার প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ করবেন না আপনি, তখন প্রতিষ্ঠানগুলির পুরো মানুষের ট্রাস্ট থাকবে। এখন প্রতিষ্ঠানের প্রতি আমার ট্রাস্ট নেই। আমার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরগুলি সব আপনার দলীয়। পৃথিবীর কোনো দেশে, দিস ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে ইলেকশন করে এই পোস্টগুলি হয়। আপনি একটা আফ্রিকার একটা অত্যন্ত গরিব দেশেও যান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সবগুলি অ্যাডভার্টাইজ পোস্ট। এবং অ্যাডভার্টাইজ পোস্ট করলে হচ্ছে কি, একটা কম্পিটিশন হচ্ছে, অন্য জায়গা থেকেও লোক আসতে পারে, তখন সে নিউ আইডিয়া নিয়ে আসে। আপনি এখানে বাইরের লোক হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারছেন, কদাচিৎ হয়তো কোনো জায়গায় হয়েছে, দিন হতে পারছে না, নিউ ব্লাড আসছে না, ক্রস ব্রিডিং হচ্ছে না। আপনি বিদেশে মনে করেন হারবার্ড থেকে আপনি পিএইচডি করেছেন, দে ডোন্ট এমপ্লয় হারবার্ড গ্র্যাজুয়েট অ্যাজ টিচার। আপনি একদম বেস্ট স্টুডেন্ট, আপনি একদম ফার্স্ট বয় হারবার্ডের, ওরা বলবে যে আপনি ইউ গো এন্ড এলসওয়্যার, প্রুভ ইউর সেলফ, দেন কাম ব্যাক। নিজেকে আগে প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে তো সিস্টেম নেই। আপনি ঢাকা ইউনিভার্সিটি পাস করলেন, ঢুকে গেলেন। আগে একটা ইউনিভার্সিটি ছিল, সেটা ঠিক ছিল, প্রত্যেকে পাবে, কিন্তু এই সিস্টেমটাই চলছে, কোনো ক্রস ব্রিডিং হচ্ছে না। যদি ক্রস ব্রিডিং না হয় তাহলে তো এটা জেনেটিক্যালি এটা ডিজেনারেট করে যাবে। আমাদের তাই হয়েছে। আচ্ছা, কিন্তু আপনারা তো নিজেরা যখন দায়িত্বে ছিলেন, আপনি সেই সময়টা তো আসলে অর্থ পাচার নিয়ে আপনারা উদ্যোগ নিয়েছিলেন সম্ভবত। আপনি নিজেও বলছিলেন যে অর্থ যেগুলো পাচার হয়েছে আমরা ফেরত আনতে চাই, সেখানে কতটা সফল হয়েছেন? শুনেন, এগুলি দীর্ঘ প্রসেসের প্রশ্ন। প্রথম কথা মনে রাখবেন, যে দেশে টাকাটা গিয়েছে তারা বেনিফিশিয়ারি, তারা টাকাটা পেয়েছে এবং তারা জানে তাদের মধ্যে বিভিন্ন স্কিম আছে এই টাকাগুলি নিয়ে যাওয়ার জন্য। যেমন আপনি মালয়েশিয়াতে টাকা নিয়ে গিয়ে যদি বাড়ি কিনেন, আপনাকে সেকেন্ড হোমের জন্য আপনাকে একটা স্টে পারমিট দিচ্ছে। আপনি অন্য জায়গায় যান, যেমন এখন মনে হয় অস্ট্রেলিয়া বন্ধ করে দিয়েছে, $500,000 অস্ট্রেলিয়াতে নিয়ে যান, আপনাকে রেসিডেন্সি দিচ্ছে। রিসেন্টলি ট্রাম্প এটা চালু করতেছে, কারণ তাদের ঋণ এত বেড়ে গেছে। তো কেউ যদি $1 মিলিয়ন নিয়ে আসেন আমেরিকাতে, আমরা আপনাকে, তাই ওই টাকাটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো, ওরা জিজ্ঞেস করছে না, করছে, তাই ওরা বেনিফিশিয়ারি। তারপরে যেটা দরকার, এক্সট্রাডিশন ট্রিটের মতো মিউচুয়াল লিগেল এগ্রিমেন্ট লাগে। মিউচুয়াল লিগেল এগ্রিমেন্ট একদিনে হয় না, প্রসেস আছে। ওদের লর সাথে আমাদের লয়ের সামঞ্জস্যতা আনতে হবে। এটা একটা স্ট্যাম্পলেট না যে আপনি এটার সাথে একটা দিয়ে সবাইকে করলেন। তা আমরা এগুলি শুরু করেছি,
এখন বলতে পারেন তাহলে আপনারা কত টাকা আনতে পারবেন? কত টাকা আনতে পারাটা একটু ইম্পর্টেন্ট না, কারণ কত টাকা বাইরে গিয়েছে, কোথায় গিয়েছে, এবং এই টাকা দিয়ে যে এই বাড়িটা কিনেছেন, এগুলো তো প্রমাণ করতে হবে, অনেক সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার। কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে একটা সিগন্যাল যে আমরা এটাতে সিরিয়াস, ভবিষ্যতে যেন কেউ সাহস না করে। এবং আমার যেমন আমার এখানে হয়েছে, কারণ আমার এখানে কোনো মিউচুয়াল লিগেল এগ্রিমেন্ট ছিল না আচ্ছা, প্রথমেই আমি জানি যে আমি টাকা নিয়ে গেলে আমাকে কেউ ধরে আনতে পারবে না। যেমন আমার এখানে মিউচুয়াল, আমাদের যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকে কোনো দেশের সাথে, আমার এখানে অপরাধ করে ওই 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 দেশে যাবে না, সে যেখানে নাই সেখানে যাবে, সেখানে লুকিয়ে থাকতে পারবে, তাকে ধরে আনতে পারা যাবে না। তো এই তো জানে আমার সাথে ওই দেশের সাথে লিগেল ইয়ে নাই, মিউচুয়াল নাই। তো আমরা ওটা করেছি। তো তাহলে এগুলি সিগন্যালিং যে আমরা ছাড়বো না। তারপরে যেটা আশা ছিল যে প্রফেসর ইউনূসের যে আন্তর্জাতিক যে মর্যাদা এবং স্ট্যান্ডিং, যেহেতু ওরা বেনিফিশিয়ারি, ওরা ঢিলামি করবে, তাল বাহানা করবে। আইন ঠিক আছে, মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু এইটা ওইটা দেখে তারা, কারণ টাকাটা তো ওইখানে চলে আসবে, ওদের জন্য তো ক্ষতি। কিন্তু আমি আপনাকে এক্সাম্পল দিই, সিঙ্গাপুর আমরা জানি খুবই করাপশন ফ্রি, খুবই একটা ক্লিন কান্ট্রি। তারা এসআরএমকে কী করে তাহলে সিটিজেনশিপ দিল? পয়সা নেয়নি। দ্বৈততা দেখেছেন, তার দ্বৈততা সবাই করে, তার ওর দেখছে তার ন্যাশনাল ইন্টারেস্ট কোথায়, আমাকেও দেখতে হবে আমার ন্যাশনাল ইন্টারেস্ট কোথায়। তাহলে যদি এখন যেহেতু প্রফেসর ইউনূসের যে সুনাম আমাদের, উনি যদি সিঙ্গাপুর সরকারকে কানে কানে বলেন যে ভাই আমি কিন্তু এটা ওপেন করে দেব, কথা বলছি, নেম অ্যান্ড সেম, তারা সিরিয়াসলি নেবে জিনিসটা। অন্য করে বললে সেটা সিরিয়াস, কারণ ওনার বলা যে আমার এই টাকা নিয়ে আপনারা এই কাজ করেছেন, এখান থেকে নিয়ে গেছেন, এবং এই অপরাধ সে করেছে, আপনারা তাকে আশ্রয় দিয়েছেন, আপনি ওকে পাঠান। ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের চুক্তি নিয়েও কিন্তু বিএনপি বেশ সমালোচনা করেছে সেই সময়টাতে। এখন সমালোচনা শুনেন, ইন হাইন্ডসাইটস আপনি বলতে পারেন এটা কেন এটা করেছে ওটা। আপনি যদি রিয়েলিটি দেখেন, আমরা যদি চুক্তিটা না করতাম, কারণ ট্রাম্প তো ইরেটিক বিহেভ করছে, সে যদি আমাদের এখানে চাপিয়ে দিত, তখন তো বলতেন যে আপনারা এটা করে আসতে পারলেন না, ড্যাম ইউ ডু ড্যাম ইউ ডোন্ট। ওটা একটা শাকের করাতের মতো অবস্থা ওখানে, আপনি কোন দিকে যাবেন? তাহলে কি চুক্তিটা যৌক্তিক ছিল? যৌক্তিক বিভিন্ন কারণে এটাকে আমি যৌক্তিক বলতে পারি। হ্যাঁ, আপনি প্রপার তাড়াহুড়ো করেছেন, এই করেছেন। একটা হচ্ছে এটা বললাম, আমাকে তখন সিদ্ধান্ত নিতে হবে ওই মুহূর্তে আমি কি করব, আমার সময় নেই। ওটা আমাকে, ও জানে আমার এখানে ইলেকশন আসতেছে, ও আমাকে ওইভাবে সময় দিয়েছে, এর মধ্যে করেন। কেন আমার দুর্বলতা সে তো বুঝতে পেরেছে, আপনি করেন, নাহলে আমি বাড়াই দেব, তখন আপনার এই দুর্নাম। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে এখানে আপনার জিনিসটা দেখেন, যে বলছে যে আপনারা সার্বভৌমত্ব হারিয়েছেন, এটা একটা সমালোচনা। সেটা কি? চীনের সাথে আপনারা কোনো সম্পর্ক করতে পারবেন না। কথা যে মানে আমেরিকার শত্রু আমারও শত্রু হতে হবে। চুক্তির আগেই আপনারা কি রাশিয়া থেকে তেল কিনতে পারছেন? পারেননি। আমেরিকা যদি স্যাংশন দেয়, আমরা চুক্তি থাক না থাক, ডু ইউ হ্যাভ দি গ্যাস? এই যে ভারত তেল কিনলো রাশিয়ার থেকে, ভারতকে কী করলো? শাস্তি দিল না আমেরিকা? শাস্তি সে সহ্য করতে পারেনি। তো আপনার চুক্তি থাক না থাক, আমেরিকা এটা গায়ের জোরের কাজ, এটাই গেল। তো সেই জন্য তারপর আপনি বোয়িং কিনবেন কেন? আমার তো দুইটা জায়গাতেই প্লেন কিনতে হয়, হয় বোয়িং, না হয় আপনার এয়ারবাস। মোটামুটি দাম একই, সামান্য বার্গেন করতে পারেন। আমার যদি একই যেমন ইথিওপিয়া আফ্রিকার লার্জেস্ট এয়ারলাইন, সবগুলো ওদের বোয়িং। কারণ একটা কোম্পানি থেকে আনলে আপনার সার্ভিসিং, ট্রেনিং, এগুলি সুবিধা আছে। তো এখন আপনি ওইটা একটা সমালোচনা। আরেকটা সমালোচনা হচ্ছে আপনি ওদের থেকে হুইট কিনবেন কেন, তুলা কিনবেন কেন? মোটা দাগের কথাগুলি বলছে, সমালোচনার জায়গাগুলি কোথায়? দাম বেশি পড়ছে, আমরা আর সস্তা ইজিপ্ট থেকে আনতে পারতাম, কিংবা ইন্ডিয়া থেকে আনতে পারতাম, কিংবা চায়না থেকে আনতে পারতাম, আপনি বেশি দাম দিয়ে ওখান থেকে আনবেন কেন? প্রথম কথা হচ্ছে বেশি দাম যে খুব বেশি পড়বে তা না, কারণ ওদের যে সারপ্লাস থাকে, ওরা ফার্ম সেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য এই সারপ্লাসগুলো নষ্ট করে ফেলে, হয় সমুদ্রে ফেলে দেন, হয় পড়ায় ফেলে।
তা আমরা ওই জিনিসটা নিচ্ছি, তাহলে আমার একটা বার্গেনিং ক্যাপাসিটি আছে যে আপনি এগুলো ফেলে দিন, আমি নিচ্ছি, আমি মার্কেট প্রাইসে নেব না, আমি এই দামে নেব, একটা বার্গেনিং। মোস্ট ইম্পর্টেন্ট আমার পলিটিক্যাল বার্গেনিং। ইউএসএতে ফার্ম লবি হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা ফার্ম লবি। এখন এই ফার্ম লবি যদি আমার পক্ষে থাকে, আমি ওদের জিনিস কিনছি, আপনার অন্য অন্য সুবিধাগুলি খুলে যাবে। আমাকে কোনো লবিং ফি দিতে হচ্ছে না, আমাকে ওখানে কোনো কাউকে পয়সা দিতে হচ্ছে না আমার পক্ষে লবিং করার জন্য। মানে এই বিষয়গুলো কি আপনাদের যেটা মানে মূল যেটা বলছিলেন আর কি, যে অর্থ পাচার যেটা হয়েছে ফেরত আনবেন, এগুলো কি সংকট হিসেবে কাজ করেছে কিনা? না, অর্থ ফিরিয়ে আনলে যে লাভটা হতো সেটা তো আমরা তো জানেন, আমাদের যে কাজকর্ম আমরা কত টাকা ফেরত পাবো সেটার উপর বেসিস করে তো আমরা করি নাই। আমরা জানি এটা একটা লং টার্ম প্রসেস। যে সমালোচনাটা আপনি বলছেন সেটার সাথে অর্থ পাচারের সমালোচনা, সেটা হচ্ছে ইউএসের সাথে আপনারা এরকম অসময় একটা চুক্তি করলেন কেন, যাওয়ার আগে তাড়াহুড়ি করে। যদি আমরা না করতাম তখন, সেটাই বললাম, তখন তো বললেন আপনারা আমাদের, তখন ট্রাম্প যদি তখন আপনাকে 37% ইয়ে দিত, তখন অলরেডি ইন্দোনেশিয়া করে ফেলেছে, অলরেডি ভিয়েতনাম করেছে, মালয়েশিয়া করেছে, তখন তো আপনার ওইটাও সমালোচনা যুক্ত হতো, তখনও সমালোচনা। আর এখন যখন করেছি এটাতে যেটা বললাম, আপনি যে সমস্ত জায়গায় সমালোচনা হচ্ছে, একটা হচ্ছে কেন করলেন সেটার উত্তর দিলাম, আর একটা হচ্ছে তুলা, বোয়িং, এটার উত্তর আমি দিলাম। আমার যেটা সবচেয়ে বেশি আমার দেখতে পাই স্ট্র্যাটেজিক আমার অ্যাডভান্টেজটা কি, সেই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হচ্ছে আমি একটা বিনা পয়সায় আমি একটা অত্যন্ত শক্তিশালী লবি বাংলাদেশের পক্ষে পাচ্ছি ইউএসএতে, অ্যান্ড দিস ইজ আওয়ার মেইন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। এখন আমি কীভাবে সেই অ্যাডভান্টেজটা ইউজ করবো সেটা বর্তমান সরকারের কাজ। আমি তো জিনিসটা দিয়ে গেছি, হাতিয়ারটা দিয়ে গেছি আপনাকে, এদেরকে ইউজ করেন। আপনি এখন ইউএসকে আমার পক্ষে থাকার জন্য আমাকে এই সুযোগ দেন, আমরা এই সুযোগ দিচ্ছি। কারণ এই যে বললাম ফার্ম লবি ইউএসএতে অত্যন্ত শক্তিশালী একটা পলিটিক্যাল লবি, এবং কোনো সরকারের এই ফার্ম লবিকে ইগনোর করার মতো ক্ষমতা নেই। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে প্রথম যে বাজেটটা দিয়েছে, আপনি যেহেতু দীর্ঘদিন যাবত অর্থনীতি নিয়ে কাজ করেন, নিজেও সরকারে ছিলেন, সেই জায়গা থেকে বিএনপির এই প্রথম যে বাজেটটা দিয়েছে এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? বাজেট দেখেন, আমি ডিটেল ইয়ে করি নাই যে কোন সেক্টরে কত দিল, এটা একটা ডিটেল, এগ্রিকালচার কত দিল, ইন্ডাস্ট্রিতে কত দিল, এডুকেশনে, হেলথে। আমি মোটা দাগে যদি মনে করেন এই বাজেট আপনার বাস্তবায়ন উইল বি ভেরি ডিফিকাল্ট, কারণ আপনার রেভিনিউ নাই। আপনি অনেক প্রমিস করেছেন, আপনার রেভিনিউতে আপনি টার্গেট দিয়েছেন, আপনার এই যে টার্গেটের অনেক নিচে ফার্স্ট কোয়ার্টারে আপনার আসছে। কেন? কেন প্রচুর আপনি ছাড় দিয়েছেন, ট্যাক্স খুলে দিয়েছেন, এটাতে মাপ, ওটাতে মাপ, আপনার থেকে দিয়েছেন আপনি হাই, এটা ইনকন্ট্রাডিক্টরি। আপনার যদি রেভিনিউ টার্গেট করতে হবে, তখন আপনি বলছেন যে এটা জনবান্ধব এবং বিজনেস ফ্রেন্ডলি দিয়েছে। সে আপনি বিজনেস করবেন, আপনি ট্যাক্স দিবেন না। হ্যাঁ, যেটা বললাম বাংলা, এটা এই কালচারটা আমার এখানে গ্রো করে গেছে, এটাকে ভাঙতে হবে। আপনি ট্যাক্স নেবেন না, আপনি রেভিনিউ নেই, আপনি সব অ্যাসাম্পশন করছেন যে বিদেশ থেকে টাকা আসবে। বিদেশ থেকে টাকা আসতেও পারে, নাও আসতে পারে, এবং আসার সম্ভাবনা খুব কম, কারণ এখন বিশ্ব অর্থনীতিটাই এখন প্রবলেমেটিক। ইউএসএ তার হোল ইউএস এইড ডিপার্টমেন্টে বন্ধ করে দিয়েছে। ইউএস এইড যে একটা ওদের যে একটা সংস্থা ছিল সেটাই তারা ডিসব্যান্ড করে দিয়েছে, তাই আপনি ইউএসএর এইড কোনো পাবেন না। তো সেখানে আপনি এইড নির্ভর করে আপনি যে বাজেট করবেন, আপনি এখন যদি ডোমেস্টিক্যালি বড় করেন তারও কনসিকুয়েন্স আছে। So it will be very difficult to implement or to achieve those. এটাই আমি মানে বড় দাগের যেটা দেখি আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আলাপনের আজকের পর্ব। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।